লোকটা আমার চায়ের দোকানের বাইরের বেঞ্চের কাছে এসে যখন বসলো, তখন আমি সবে দোকানটা বন্ধ করতে যাচ্ছি। কালো মেঘে আকাশটা ঢেকে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি কি বলবো ভাবছি, সেই সময় লোকটা বলল, এই গরমে একটা চা দাও তো। উফ, এত ঠান্ডায় শরীরটা একেবারে বরফ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি একটা গরম চা দাও। আমি অবাক হয়ে গেলাম ঠান্ডার কথায়। আজকে একটু মেঘ হয়েছে, হাওয়া দিচ্ছে, তাই বলে এত ঠান্ডা তো হওয়ার কথা নয়। তাকিয়ে দেখি লোকটা হাতে হাত ঘষছে। শহরের লোক, উচ্চতায় লম্বা, পায়ে বুট জুতো। একটা বাক্স একপাশে রাখলো সে। আমি আর কি করি, তাড়াতাড়ি চা গরম করে নিয়ে গিয়েছিলাম। চা খেয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর একটা 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ভালো চা বানিয়েছো। এই শীতে উফ, এই এক কাপ গরম চা না পেলে বুকের সমস্ত রক্ত যেন বরফ হয়ে যায়। এটাই আপনার ঠান্ডা লাগছে বাবু? তাহলে শীতকালে কি করবেন বলুন তো? আরে কি বলছো, এটা তো শীতকাল বলেই আমার মনে হচ্ছে। যা ঠান্ডা! উফ, এখন যে এতটা পথ কি করে যাবো আমি সেটাই ভাবছি। তা যাবেন কোথায়? আমি শহর থেকে আসছি, শহরে অফিস। আমি ভাবলাম লোকটার মাথায় ছিট আছে নাকি। আষাঢ় মাস, আষাঢ় মাসে সব সময় বৃষ্টি হওয়ার কথা। এখনো বর্ষা ভালোভাবে শুরু হয়নি, মাঝে মাঝে বৃষ্টি হয়। তবে এখন এর গুমোট গরম নিয়ে কিছু বললাম না। সব কিছু তুলে বাসনপত্র গুছিয়ে ফেলছি, তাকিয়ে দেখি লোকটা হাঁটতে হাঁটতে সামনের সোজা পথ ধরে চলে গেল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমিও দোকানের ঝাঁপ বন্ধ করে দিলাম। তারপর রেল লাইন পেরিয়ে ওই পাশে আমার বাড়ির দিকে চলে গেলাম। তারপর 100 টাকার একটা নোট পেয়ে আমি তো ভারী খুশি হয়েছি। চায়ের দাম মাত্র 2 টাকা। 2 টাকা চায়ের জন্য কেউ 100 টাকার নোট দেওয়া তো দূরের কথা, অনেকে চায়ের দাম তা ছাড়। এই সময় তাকে চা খাওয়ানোর জন্য আমার টাকা না দিলেও চলতো। মনে মনে ঠিক করে রাখলাম, লোকটাকে যদি আবার দেখতে পাই তাহলে টাকাটা ফিরিয়ে দেব। তাড়াহুড়োর মুখে তার কাছ থেকে এমনভাবে টাকাটা লোভে পড়ে নেওয়া ঠিক হয়নি। তারপর আবার পরদিন ঠিক ওই 8:40-এর গাড়িটা ওখানে থামার পর গাড়িতে যে কটা লোকজন যায়, সেই লোকগুলো চলে যাওয়ার একটু পরে ওই লোকটা আবার এলো। সেদিনও আগের মতোই কালো মেঘ হয়ে রয়েছে আকাশে। সে বলল, একটা গরম চা খেতেই হবে। উফ, এই ঠান্ডায় শরীরটা একেবারে বরফ হয়ে গেছে। তাড়াতাড়ি একটা চা দাও তো। আপনি যাবেন কোথায়? আগের দিনও আপনাকে এই রাস্তায় দেখলাম। আগের দিন আমি এখানে আসবো কি করে? আমি তো আজ এলাম। যাবো জমিদার ভবানী রায়ের বাড়িতে। তাদের বাড়িতে কি সমস্ত ওই জমি জমা সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে, তাই আমায় জমিদার বাবু ডেকে পাঠিয়েছে। আমি আসছি সেই কলকাতা শহর থেকে। আমি একজন উকিল। মাথাটা কেমন ঘুরে উঠলো লোকটার কথা শুনে। জমিদার মশাইকে লোকটা পাবে কোথায়? এখন তো কোনো জমিদার মশাই নেই। সেসব জমিদারির ব্যাপার স্যাপার তো প্রায় 100 বছর আগের কথা। এতদিন পরে ভবানী রায়ের বাড়িতে ঝামেলা হওয়ার কথা নয়, কারণ সেই জমিদার বাড়ি তো এখন আর নেই। লোকটা ঠিক আগের দিনের মতোই বসে হাত দুটো কচলাচ্ছে, এমন ভাবে যেন ভীষণ ঠান্ডা লাগছে। আমি আবার চা দিলাম। চা খাওয়ার পরে 100 টাকার একটা নোট দিয়ে তিনি আবার আগের দিনের মতোই চলে গেলেন। আমি কিন্তু আর কিছু বললাম না। লোকটা চলে যাওয়ার পর
তার দিকে কিছুক্ষণ ঠায় তাকিয়ে রইলাম। ওই মাটির রাস্তা ধরে লোকটা বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে হঠাৎ একটা ব্যাপার দেখে আমার গোটা শরীর যেন ঠান্ডা হয়ে গেল বাবু। দেখতে পেলাম বেশ কিছুক্ষণ যেতে না যেতেই লোকটা যেন আমার চোখের সামনেই আধো অন্ধকারের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। টাকা হাতে নিয়ে আমি ভয়ে ঠক ঠক করে কাঁপছি। তাড়াতাড়ি দোকানের ভেতরে এসে আগের দিন যে 100 টাকাটা যেখানে রেখেছিলাম সেই বাক্সটা খুললাম। দেখি বাক্সের ভেতরে টাকা নেই, অথচ অথচ আমি এইখানে টাকাটা রেখেছিলাম। হাতের দিকে তাকাতে দেখতে পেলাম একটা অনেক পুরনো ছেঁড়া টাকার নোট। কত টাকার নোট ভালোভাবে বোঝাও যায় না। কি আর করি, নোটটাকে বাক্সের মধ্যে রেখে তাড়াতাড়ি দরজা বন্ধ করে বাড়িতে ফিরে গেলাম। কিন্তু লোকটাকে তো তুমি দেখেছিলে, তোমার কাছে এসেছিল, চা খেয়েছে, এমনকি তোমায় টাকা দিয়ে তারপর ওইদিকে চলে গেছে। তারপরেও তুমি... পরদিন সকালেই অবন্তিপুরে গিয়েছিলাম। সেখানকার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পেরেছিলাম 100 বছর আগে ভবানী রায়ের বাড়িতে একটা ঝামেলা হয়েছিল জমি জমা সংক্রান্ত। শহর থেকে জমিদার ভবানী এক উকিল ডেকে পাঠিয়েছিল। সেদিন ছিল শীতের রাত। 8:40 ট্রেনে এক শহুরে উকিল এসে নেমেছিল এখানে, কিন্তু স্টেশনে নামার সঙ্গে সঙ্গে কোনো কারণে তার হার্ট অ্যাটাক হয়েছিল। সঙ্গে সঙ্গে স্টেশনে এসে মারা পড়ে সে। এই গল্প অনেক আগে। পরে মনে হলো এমন একটা গল্প আগেও যেন শুনেছি, কিন্তু দুটো গল্পই যে এক তখন জানতাম না। আর কখনো দেখোনি সে লোকটাকে? দোকানদার এবার মাথা নাড়ল। বুঝতে পারলাম সে আর কখনো দেখেনি সেই লোকটিকে। হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাশের কলমে গ্রাম বাংলার একটি হারহিম করা ভয়ের গল্প, অবন্তিপুরে চায়ের দোকানে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আছি আমি দীপেন্দু। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমাদের গল্পগুলো যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বন্ধুদের মধ্যে, কারণ আপনারাই পারেন একটা চ্যানেলকে অনেক বড় করে তুলতে। আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। শুরু হচ্ছে লেখক সুকান্ত দাশের কলমে অবন্তিপুরে চায়ের দোকানে। অবন্তিপুর রেল স্টেশনের কাছে একটা ছোট্ট গুমটির মতো চায়ের দোকানে বসে এতক্ষণ দোকানদারের কথা শুনছিলাম। আমিও 8:40 ট্রেনে এসে এখানে নেমেছি। এদিকে স্টেশনের বাইরে ভ্যান রিক্সা পাওয়া যায় এমনটা শুনেছিলাম, কিন্তু আজ এসে দেখি কোথাও কিচ্ছু নেই। চায়ের দোকানটা খোলা দেখে সেখানে এগিয়ে আসতে দেখি লোকটা সবে দোকানটা বন্ধ করতে যাবে। আমায় দেখে বলল, অবন্তিপুরে যাবেন? হাঁটা ছাড়া কিন্তু গতি নেই। আজ ভ্যানওয়ালারা কেউ আসেনি। যারা এসেছিল বিকেল বিকেল ফিরে গেছে। এইদিকে বিকেল থেকে ভালো বৃষ্টি হয়েছে। আমিও দোকান বন্ধ করে দেবো ভেবেছিলাম, তবে এই শেষ ট্রেনটা না দেখে তো ছাড়তে পারি না। সর্বনাশ! তাহলে কি হবে? অবন্তিপুরে যে আমাকে যেতেই হবে। আসলে মাঝপথে ট্রেনটা এত দেরি করে ফেললো, না হলে তো আরো আগে আগে আসতাম। আর অন্য কোনো উপায় নেই। ততক্ষণে লোকটা বাইরে রাখা বেঞ্চটাতে বসে পড়েছে। শিরশির করে হাওয়া দিচ্ছে, আকাশে কালো মেঘ। আমার সঙ্গে টর্চ রয়েছে, তার সঙ্গে পিঠে ঝুলছে একটা ব্যাগ। অবন্তিপুরে মাসির বাড়ি যাব। একটা জরুরি কাজে মাসি আমাকে ডেকে পাঠিয়েছে। খবরটা পেয়েছিলাম আজ সকালের দিকে, কিন্তু নিজের একটা কাজ সেরে বেরোতে বেরোতে প্রথমে বিকেল হয়ে গেল। যেখানে 6:10 ট্রেনে এসে নামার কথা সেখানে ট্রেন ক্যান্সেল হলো।
তাছাড়া নানা রকমের ঝামেলার জন্য প্রায় 2 ঘন্টা দেরি করে 8:40 এসে নেমেছি। উপায় একটা তো আছে। এই যে এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা চলে যান। 1-25 মিনিট হাঁটার পরে বাজারে একটা রাস্তা পড়বে, সেটা দিয়ে নেমে যাবেন। তারপরে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। একটা গেছে আম বাগানের ভেতর দিয়ে, আর একটা সোজা পথ চলে গেছে অবন্তিপুরের দিকে। সোজা পথ ধরলে আরো 30 মিনিট লাগবে, কিন্তু আম বাগানের পথে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তবে আম বাগানের পথে রাতের বেলা চট করে কেউ যায় না। কথাটা শুনে মনে মনে হেসে উঠলাম। এই গ্রামের দিকে এলে একটা না একটা ভূতের গল্প শোনা যাবেই, তাই বললাম, হাঁটা ছাড়া যখন কোনো উপায় নেই, তাহলে তুমি একটা কাজ করো তো, ভালো করে একটা চা বানিয়ে দাও। চা খেয়ে তারপর হাঁটা শুরু করবো। আমার কথা শুনে মনে মনে হাসলেন বাবু, তাই না? ভাবলেন আমি মিথ্যে কথা বলছি? যাবেন তো অবন্তিপুরে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, তাহলেই আম বাগানের কথা জানতে পারবেন। আরে না না, সেসব না, আর তুমি চা বানাও। আচ্ছা, তুমি তো বললে জঙ্গলে কিছু আছে, মানে আম বাগানে। আচ্ছা, তুমিও তো এই স্টেশনে একা একাই থাকো। আমি যতক্ষণ না এলাম ততক্ষণ তো তুমি একাই ছিলে। তুমি কখনো কিছু দেখেছিলে? একটা পোড়া পোড়া গন্ধ অনেকক্ষণ থেকেই পাচ্ছিলাম, কিন্তু চারপাশে তাকিয়ে কোথাও কিছু দেখতে পেলাম না। মনে হলো দোকানের ভিতর থেকে কোনো পোড়া গন্ধ বেরোচ্ছে। চায়ের দোকানের চা পাতার পোড়ার গন্ধ এরকম হয় না, ওটা অন্যরকম লাগে। দোকানদার কিন্তু হাসল, তারপর আবার চায়ের ফসকানে চামচ দিয়ে চিনি ঢালতে ঢালতে বলল, অনেক কিছুই দেখেছি বাবু, অনেক কিছুই দেখেছি। মাথা কাটা লাশ দেখেছেন কখনো? হেঁটে চলে বেড়ায় ওই রেল লাইন ধরে। ওপারে আমার বাড়ি, ওইখানে ফিরতে হয় রাতের বেলা একা একা। মাথা কাটা লাশ পর্যন্ত দেখেছি। রেল লাইনের উপরে শুয়ে থাকে, জ্যান্ত কাউকে দেখলেই তাড়াতাড়ি উঠে আসে। একবার ধরতে পারে তাহলে আর ছাড়ে না, কিন্তু কিন্তু আমায় ধরতে পারে না। আমি তাড়াতাড়ি রেল লাইনটা টপকে চলে যাই ওই পাশে। অনেক কিছু দেখেছি। এই চায়ের দোকানে কত ব্যাপার ঘটেছে। একটা কথা বলি। এই কথা বলে এই লোকটা তার অদ্ভুত সেই শহরের উকিলের গল্পটা বলল। গল্প শুনে একটু অবাক হলাম, কারণ এই ধরনের ভূতের গল্প যারা বলে তারা অন্যদের ভূত বিশ্বাস করানোর জন্য প্রচন্ড চেষ্টা করে। এই লোকটা কিন্তু তেমন কিছু বলল না, গল্প শেষ করে বলল, আপনাকে এসব কথা আমি মানতে বলছি না। আপনি শহরের লোক, শহরের লোকেরা ভুল দেখতে পারে না। আসলে ওরা দেখা দেয় না সবাইকে। আপনি সাবধানে ফিরতে পারলেই হলো। অবন্তিপুরে কার বাড়িতে যাবেন? চা খেতে খেতে মাসির বাড়ির কথা বললাম। আকাশটা কালো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ব্যাগে হাত দিয়ে টর্চটা একবার অনুভব করে নিলাম। চায়ের গ্লাস শেষ করে চায়ের দাম দিতে গিয়ে সেই লোকটা বলল, এই ট্রেনটা চলে গেলে যেটুকু চা থাকে তা আমায় ফেলে দিয়ে যেতে হয়। সেখান থেকে আপনাকে একটু গরম করে দিয়েছি, কিন্তু পয়সা আমি নেব না, তাতে পাপ হবে। কোনো পাপ হবে না, তুমি একটা চায়ের টাকা নাও আর আমায় বরং আরেকটা চা দাও। চাটা বেশ ভালোই বানাও তুমি। কি, তাহলে তো আর কোনো পাপ হলো না। দোকানদার হেসে উঠল, পয়সা নিয়ে আমায় 1 কাপ চা দিল। পয়সা দেওয়ার সময় তার হাতে হাতটা ঠেকল। এখানে ঠান্ডা আছে বলেই আমার মনে হচ্ছিল। ঠান্ডা হাওয়ায় আমারই গা হাত পা প্রায় ঠান্ডা হয়ে গেছে। লোকটা তো এতক্ষণ ধরে এখানে রয়েছে। চাটা শেষ করে বাইরে বেরিয়ে এলাম। আমার সঙ্গে সঙ্গে যেন পেছনে তাকিয়ে দেখতে গেলাম লোকটা ঝাঁপ ফেলে দিয়েছে। ফেরার সময় দেখা হবে। একটু দূর থেকে মনে হলো সে যেন হাসল, তার গলাটা ক্লান্ত শোনালো, যেন মনে হলো সে বলল, দেখা হবে। হতেও পারে, আবার নাও হতে পারে।
ভাগ্যের কথা কি আর বলা যায়। তার কথাগুলো ভালোভাবে শুনতে পেলাম না। আধো অন্ধকারের মধ্যে তাকে আর ভালোভাবে দেখা যাচ্ছে না। লোকটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে স্টেশনের দিকে। এই জন্যই বলে, কেউ জরুরি তলব করলে ধীরে সুস্থে সময় নিয়ে যেতে হয়। তাড়াহুড়ো করতে গিয়ে এমন বিপদে পড়লাম, আর এই পথের আলোতে খুব ভালোভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এদিকে এসেছিলাম অনেকদিন আগে, এখন ঠিকভাবে চিনে যেতে পারবো তো? মনে পড়লো লোকটা বলেছিল সোজা মিনিট 25 হাঁটার পর বাঁ হাতে একটা রাস্তা পড়বে। সেই রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে পেছন থেকে এসে আমার ব্যাগ আর মাথার চুলটাকে উড়িয়ে দিচ্ছিল। অদ্ভুত ওই গল্পটা শোনার পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল আমার মনের মধ্যে। সে শহরের উকিল যদি 100 বছর আগেই মারা গিয়ে থাকে, তাহলে হঠাৎ করে এতদিন পরেই চায়ের দোকানদারকে দেখা দিতে এলো কেন? মনে পড়লো দ্বিতীয় লোকটা ঠিক কি কি বলেছিল সেটা জিজ্ঞেস করা হলো না। ফেরার সময় জিজ্ঞেস করে নেব। মিনিট 20 ধরে হাঁটতে হাঁটতে বাঁকের কাছে এসে পড়েছি। এমন সময় মনে হলো দূরের দিকে কাকে একবার দেখা গেল। আমি গলা তুলে ডাকলাম, শুনছেন? ও দাদা, এই অবন্তিপুর যাওয়ার পথটা ঠিক কোন দিকে? এদিকে? লোকটা সামনের দিকে যেমন হেঁটে যাচ্ছিল তেমনই হেঁটে চলে গেল। আমি আর তাকে বিরক্ত না করে বাঁ দিকের পথ ধরে নেমে পড়লাম। কিছুক্ষণ পরে সে বাঁকে চলে এলো। একটা পথ সোজা চলে গেছে আম বাগানের ভিতর দিকে, আর একটা পথ সামান্য ঘুরে গেছে। বুঝতে পারলাম এই আম বাগানের দিকের পথটা ধরে গেলে গ্রামের পেছনের দিক থেকে গ্রামে প্রবেশ করতে হবে। মনে মনে ভাবলাম, সঙ্গে আলো আছে। তাছাড়া আম বাগান আর কতই বা বড় হবে, আর বেশিক্ষণ সময়ও লাগবে না পার হতে। এক্ষুনি এগিয়ে গেলেই ভালো হয়। তাকিয়ে দেখলাম 9টা বাজে। বেশি রাত করা ঠিক হবে না। যা থাকে কপালে এই ভেবে আম বাগানের দিকেই নেমে পড়লাম। শহরে থাকি, একবার বন্ধুদের সঙ্গে বাজি ধরে একা একা ভূতের বাড়িতে রাত পর্যন্ত কাটিয়ে এসেছি। ইঁদুর আর চামচিকে ছাড়া আর কিছুই দেখতে পাইনি অবশ্য। আর এখন সাহস নিয়ে এই জঙ্গলে প্রবেশ করলাম। আম গাছ আর ধানের পাতাগুলো মাথার উপরের দিকে উঠে যেন এই অন্ধকারের রাতে অন্ধকারের চাদর সৃষ্টি করেছে। তার তলা দিয়ে হেঁটে যাওয়া যায়। এত বড় পথ যে পাশাপাশি 4-5 জন মিলে ভালোভাবে যাওয়া যায়। আমিও মনের আনন্দে গুনগুন করতে করতে সেই পথ ধরে সোজা হেঁটে চলেছি। পথ কোথাও বাঁকার ব্যাপার নেই, সোজা পথ। টর্চের আলোটা মাঝে মাঝে তীর তীর করে কাঁপতে লাগলো। আসার সময় নতুন ব্যাটারি লাগিয়েছি। 2-1 ধাক্কা দিয়ে আবার জ্বালালাম। তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম একটা গাছের তলায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। ওই তো লোক। তাহলে চায়ের দোকানদার যে বলল জঙ্গলে কোনো লোক ঢুকে না এখানে। কি মনে হলো হাতের টর্চটা তুলে লোকের গায়ের দিকে ফেললাম, আর সঙ্গে সঙ্গে আমার গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। ব্যাপারটা তেমন কিছু নয়। একটা মানুষ খালি গায়ে ধুতি পরা, খালি পায়ের অনেকটা পর্যন্ত কাদা লেগে রয়েছে। সব কিছু ঠিক আছে, শুধু তার ঘাড়ের উপর থেকে মাথাটা নেই। একটা অদ্ভুত ঘরঘরের শব্দ ভেসে আসছে তার দিক থেকে। পথের আলোটা তার দিকে ছিল। সে আলোটা উদ্দেশ্য করে যেন আমার দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। ধীর স্থির তার চলার গতি, কোনো তাড়াহুড়ো নেই। আমার হাতটা যেন শক্ত হয়ে গেছে, আর আলোটাকে নাড়াতে পারছি না। আরো খানিকটা সে এগিয়ে এসেছে। এমন সময় তপ করে টর্চটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। কতক্ষণ এমনভাবে দাঁড়িয়েছিলাম মনে নেই। সমিত ফিরতেই আবার তাকালাম। চারদিকে ফের দেখলাম কোথাও কিচ্ছু নেই, কেউ নেই। মনে মনে নিজেকে ধিক্কার দিলাম। ছে, ভূতের কথা শুনে মনের মধ্যে যে কি হয়েছে! নালে এত বড় চোখের ভুল হতে পারে নাকি? শেষ পর্যন্ত নাকি লোকটার কথা মাথায় এমনভাবে গেঁথে গেছে যে একটা মাথা কাটা মানুষকে দেখলাম। ছে,
আরো কয়েক পা সামনের দিকে হেঁটে গেছি। নিজের মনে আসা ভাবনাটাকে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছি, কিন্তু এমন সময় আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পারলাম। বরফের চেয়েও ঠান্ডা নিঃশ্বাস। আমার ঘাড়ের কাছটা যেন এক মুহূর্তের জন্য ঠান্ডা হয়ে গেল। পেছনে যে ঘুরে তাকাবো সেই সাহসটুকু পর্যন্ত পারছি না, অথচ বুঝতে পারছি যেন কেউ দাঁড়িয়ে আছে। আম গাছ থেকে এসে পড়া শুকনো পাতার উপর তার পায়ের মচমচ শব্দটা, আর তার সঙ্গে প্রথম থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়াটা আমার পিঠে কাঁপুনি সৃষ্টি করছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন বুঝতে পারলাম সত্যি সত্যি আমার পিছনে কেউ আছে। কিন্তু কে? এতক্ষণ ওখান থেকে হেঁটে এসেছি, অথচ গোটা পথে একটা মাত্র লোক ছাড়া আর কাউকেই দেখতে পাইনি। আর শুধু মনের ভুলের জন্য একটা মাথা কাটা কাউকে দেখেছিলাম। তাহলে কি? গোটা ব্যাপারটা মনের মধ্যে খুব দ্রুত খেলা করতে লাগলো। তারপরে মনে হতে লাগলো আমার পেছনে যে এসে দাঁড়িয়েছিল সে যেন পাতার উপর মচমচ শব্দ তুলে যাচ্ছে। মানুষ ভয় পেলে কি করে আমি জানি না, জীবনে কখনো আমি এমন ভয় পাইনি। টর্চের আলোয় চারপাশে তাকিয়ে দেখি বড় বড় আম গাছগুলো ছাড়া আর কোথাও কিচ্ছু নেই। হাঁটতে হাঁটতে টর্চের আলোয় চারদিক দেখতে লাগলাম, কোথাও কিচ্ছু নেই। ডান দিকে একটা গাছ চোখে পড়ল। গাছ ছাড়া একদম গুড়ির কাছ থেকে একটা কাণ্ড বেরিয়ে এসেছে। এমনভাবে বেরিয়ে এসেছে যেন আবার কাণ্ডটাও মাটির নিচের দিকে ঢুকে যাবে। অন্য সময় হলে এসব দেখে অবাক হতাম, কিন্তু এখন আর অবাক হওয়ার মতো মনের অবস্থা ছিল না। কি যে হচ্ছে আমার সাথে! আর এক পা হেঁটে যাওয়ার পরে শব্দ শুনতে পেলাম। ঠিক শিয়াল ডাকলে যেমন শব্দ হয় তেমন শিয়ালের ডাক, কিন্তু এটা মনে হলো না। খুব কাছাকাছি থেকে কেউ ডাকছে বলে মনে হচ্ছে, নাকি গাছের উপর থেকে ডাকছে। তাড়াতাড়ি আমার মাথার উপরে গাছের সেই সামিয়ানাগুলোর দিকে আমি টর্চ ফেললাম। আর তারপরেই মনে হলো একটা গাছের ডালের উপর থেকে একটা বিভৎস মুখ এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। টর্চের আলোটা তার মুখের উপর গিয়ে পড়তেই সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে এক ধাক্কায় পড়ে গেল। গাছের মাথাটা কেঁপে উঠল থরথর করে। কয়েকটা পাতা এসে পড়ল মাটিতে। আমি আর থমকে দাঁড়িয়ে থাকতে পারলাম না। টর্চটা কোনো রকমে শক্ত করে চেপে ধরে দৌড়াতে লাগলাম সামনের দিকে। যত দ্রুত দৌড়ানো যায়, একসময় হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়লাম। এভাবে দৌড়ানোর অভ্যাস নেই আমার। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা মুখ থেকে বাইরে বেরিয়ে আসবে ভয়। আর ভূতের ভয় যে আরো বেশি মারাত্মক, প্রত্যেক মুহূর্তে সেটা বুঝতে পারছিলাম। বারবার মনে হচ্ছিল এক্ষুনি যেন পেছন থেকে কেউ একটা আসবে, আর তাকে দেখে আমার অবস্থা হবে ঠিক ঠিক স্টেশনের সেই শহরের উকিলটার মতো। লোকটার মৃত্যু কি স্বাভাবিক ছিল, নাকি অবন্তিপুরে অদ্ভুত কিছু দেখে মারা গিয়েছিল সে? হাঁপাতে হাঁপাতে কোনো রকমে কপালের ঘামটা মুছতেই টর্চের আলোটা হেলতে দুলতে গিয়ে পড়ল গাছের গায়ে হেলান দেওয়ানো সেই গাছটার নিচের দিকে। আর সঙ্গে সঙ্গে আমি যেন প্রচণ্ড ধাক্কা খেলাম। গাছের একদম মাটির একটু উপর থেকে একটা ছোট্ট কাণ্ড বেরিয়ে এসেছে। কাণ্ডটা এমনভাবে দেখছে যেন এক্ষুনি মাটির নিচে ঢুকে যাবে। এই কাণ্ডটাই তো দেখে আমি দৌড়াতে শুরু করেছিলাম। দৌড়াতে দৌড়াতে আবার সঙ্গে সঙ্গে গাছের কাছ থেকে সরে আসতে যাব, এমন সময় দেখতে পেলাম ঠিক গাছের গায়ে হেলান দিয়েছি, উল্টো দিকে অন্ধকারের মধ্যে থেকে কে যেন মাথার অর্ধেকটা বার করে আমার দিকে তাকিয়ে দেখছে। আর যে দেখছে তার একটা চোখ আমি দেখতে পাচ্ছি, আধ খাওয়া মুখ, মনেহীন চোখ, আর মুখের অর্ধেকটা অংশ যেটুকু দেখা যায় তাতে দেখে মনে হয় মুখের সাদা লম্বা দাঁতগুলো যেন ঝকঝক করে উঠেছে। এই অন্ধকারের মধ্যে সে আমার দিকে তাকিয়ে হাসলো। কথাটা বোঝার সঙ্গে সঙ্গেই মনে হলো আমবাগানের ভেতরে চারদিক থেকে কারা যেন একসাথে ফিসফিসে অনেকগুলো কথা বলছে। তাদের সবার কথায় আমার শরীরটা কেমন করে উঠল। আমি প্রচণ্ড চিৎকার করে বললাম, আমায় 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 তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ভুল করে ঢুকে পড়েছি এখানে। দুটো হাতে নিজের চোখ আর কান চেপে ধরে সেই আমবাগানের তলায় বসে এমনভাবে বসলাম
তারপর যখন আবার সব ফাঁকা হয়ে গেছে, রাতের অন্ধকারে ঠান্ডা হাওয়ার মাঝে বিদ্যুতের চমক চমকে উঠেছে। উঠে দাঁড়াবো তার আগেই টিপটিপ করে বৃষ্টি নেমে এলো। আম গাছের ডাল, পাতা, সামিয়ানা আর ফাঁক দিয়ে বৃষ্টি এসে পড়তে লাগলো আমার গায়ে। ফাঁকা জায়গায় বৃষ্টি কিরকম ভয়ানক তা এমন অবস্থার মধ্যে না পড়লে বোঝা যায় না। অন্ধকারের মধ্যে সেই অদ্ভুত ভয়ে আবার তার মধ্যে বৃষ্টির ফোঁটা এসে আমায় ভিজিয়ে দিতে শুরু করলো। আমি একবার এদিক ওদিক তাকিয়ে দেখলাম। কোন দিকে যাওয়া যায় ঠিক বুঝতে পারছি না, যদিও মনে হলো বড় বড় আম গাছের গুড়ি, কাণ্ড, পাতা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বৃষ্টির মধ্যে এই একটু সামনের দিকে এগোচ্ছি, এর মধ্যেই একটু একটু করে জল কাদা জমতে শুরু করেছে। এত অল্প বৃষ্টিতে জল কাদা হবার কথা নয়। মাটি এমনিতেই নরম ছিল, তার মধ্যে শব্দ করতে করতে এগিয়ে চলেছি। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। যেন মনে হলো আমার পায়ের শব্দের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে অনেকগুলো পা সেই জল কাদার মধ্যে ছপ ছপ শব্দ করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। কানের ভেতর থেকে যেন গরম হাওয়া বাইরে বেরোতে চাইল। কেন যে মরতে মাসির খবরটা শুনে তাড়াতাড়ি করে আসতে গেলাম। চায়ের দোকানে অন্তত যদি রাতটা কাটিয়ে দিতাম তাহলে ভালো হতো। একটা ঘৃণা, ভয়, রাগ সবকিছু একসঙ্গে জড়িয়ে আমার মুখ থেকে একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো বাইরে। অনেকক্ষণ একটানা হেঁটে এলাম, কোথাও কিচ্ছু নেই, তাই আর ভয় পাইনি। কিন্তু সেই মাটিতে বাঁকা কাণ্ড নেমে আসা গাছটাকে এর মাঝে 3 বার দেখেছি। এখন বুঝতে পারলাম কেন ওই চায়ের দোকানদার বলেছিল অবন্তিপুরের লোকেরা অনেক কিছু বলে। রাতের বেলা ওই জঙ্গলে সহজে ঢুকতে চায় না। ভূত আছে কিনা জানি না, তবে জায়গাটা ভালো না। এমন অবস্থা হয়েছে সামনে পেছনে কোনো দিকে গিয়ে শান্তি পাচ্ছি না। বেশ বুঝতে পারছি, আমি একই পথের মধ্যে বারবার ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি সোজা পথেই হেঁটে যাচ্ছি। কখনো কোনো কিছু বাঁক নিচ্ছি না। মাটির উপরে বসে পড়লাম। জল কাদার মধ্যে আমার জামা, প্যান্ট সমস্ত কিছুতে কাদা লেগে গেল। দুটো হাত দিয়ে নিজের মাথার চুলগুলো চেপে ধরলাম, আর ঠিক তখনই অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। আবার আমার সামনে সামান্য জল জমেছিল, আর সেই জলের ভেতর থেকে মাটির তলা থেকে উঠে আসছে একটা একটা কঙ্কালসার হাত। আর হাতের লম্বা লম্বা নখগুলো যেন এই অন্ধকারে চকচক করছে। টর্চটাকে নিভিয়ে দিয়েছিলাম। এখানে বসার পরে আরেকবার জ্বালিয়েছিলাম, আর তখনই দেখতে পেলাম একটা সাপের ফোনার মতো কিছু একটা জলের উপর ঠক ঠক করে কি যেন একটা খোঁজার চেষ্টা করছে। এতক্ষণ ধরে আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু বেশ বুঝতে পারছি পালিয়ে পালিয়ে এদের হাত থেকে বাঁচা যাবে না। ওরা আমাকে মারতে চায় না, ওরা আমাকে ভয় দেখাতে চায়। আর তারপর ওই বাগানের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে আমায় পাগল করে মারতে চায়। আমি চিৎকার করে উঠলাম, যদি যদি আমায় মারতে চাস তাহলে এখনই মেরে ফেল। এইভাবে ভয় দেখিয়ে কেন মারছিস আমায়? আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই শিয়ালের ডাকের মতো শব্দটা আর একবার শুনতে পেলাম। আর তারপরেই দেখতে পেলাম একটা শরীর। মানুষ বলা চলে কিনা তাকে জানি না। বাচ্চারা যেভাবে হামাগুড়ি দিয়ে হাঁটে ঠিক সেভাবেই একপাশের আম গাছের তলা থেকে বাইরে বেরিয়ে এলো। হামাগুড়ি দিচ্ছি, কিন্তু তার মাথাটা উল্টো দিকে ঘোরানো, পিঠের দিকে। আর দুটো পায়ের পাতাও উল্টো দিকে ঘোরানো রয়েছে। এমন অদ্ভুতভাবে সে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগোচ্ছে, সে জিনিসটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমি মাটি থেকে কোনো কারণে উঠে জল কাদার মধ্যে দৌড়াতে লাগলাম। আমি চিৎকার করতে করতে বললাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও আমায়। কিন্তু এই জঙ্গলের মধ্যে কেউ আমাকে বাঁচাতে আসবে না, সে কথা আমি ভালো করেই জানি। এখানে আমায় বাঁচতে হবে, একবার কথাটা মনে হলো। আর তারপরেই দেখলাম লম্বা লম্বা ছায়া, তাদের মাথাগুলো আম গাছে সামিয়ানা ছাড়িয়ে যেন উপরের দিকে উঠে গেছে। গাছগুলোর মাথাগুলো ঝটপট করে কাঁপছে, যেন আমার দিকে এগিয়ে আসছে তারা। একবার ছিটকে গিয়ে পড়লাম, মাথার কাছে প্রচণ্ড আঘাত লাগলো। বুঝতে পারলাম গল গল করে রক্ত বেরোচ্ছে ওখান থেকে। ঠিক সঙ্গে সঙ্গে পেছন থেকে শক্ত ঠান্ডা লোহার মতো দুটো হাত আমার পাটা ধরে এক টানে আমাকে পেছন দিকে নিয়ে যেতে লাগলো।
পোড়া পোড়া একটা গন্ধ আম বাগানে ঢোকার পর থেকে আমি পাচ্ছিলাম। কিন্তু কিন্তু গন্ধটা তো স্টেশনের কাছে ছিল, তাই তো আমার গুরুত্ব দিইনি। পেছনের দিকে তাকাবার চেষ্টা করতে গেলে জল কাদার মধ্যে আমার চোখ কিন্তু তখন ভরে উঠেছে। কেজন আমায় টানতে টানতে নিয়ে যাচ্ছে পেছনের দিকে। তখনই শুনতে পেলাম খসখসে গলায় একটা হাসির শব্দ। কোনো রকমে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে একটা হাতে মাটির উপর চাপ দিয়ে আমি বেরিয়ে দৌড়াতে লাগলাম সামনের দিকে। কতক্ষণ এমনভাবে দৌড়ালাম মনে নেই। হঠাৎ সামনের দিক থেকে আমবাগান থেকে বাইরে বের হওয়ার একটু রাস্তা দেখতে পেলাম। ওই তো গ্রামের পথ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো গ্রামের বাড়িঘর। ঠিকই ভেবেছিলাম এই আমবাগানটা গ্রামের পেছনের দিকে। অনেকদিন আগে এসেছিলাম বলে বুঝতে পারিনি, এখন মনে পড়ল। বাইরে বের হওয়ার পথ দেখে আমার গোটা শরীর যেন একসঙ্গে আনন্দে নেচে উঠল। মুখে হাসি দেখা গেল, রক্তের ধারা কপাল বেয়ে নেমে এলো গলার কাছে। ওই তো গ্রামের রাস্তা। আর আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। এইবার আমি বেঁচে গেছি। কথাটা বলে যে জঙ্গলের বাগানটা পেরিয়ে আমি গ্রামের পথে উঁচু ঢালুর জমিতে উঠতে যাব, ঠিক এমন সময় গাছের ওপর থেকে একটা লম্বা দড়ির ফাঁস এসে পড়ল নিচে। আর আমি কিছু বুঝে ওঠার আগেই সেই দড়ির ফাঁসটা আমার গলা বেঁধে গেল। একটা কাটা হাত যেন আমার মাটি থেকে উপরে তুলে নিয়ে ফেললো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছু বুঝতে পারছিলাম না। ওই অবস্থায় কোনো কিছুই করতে পারছি না। গোটা শরীর ভারী হয়ে সেই হাত দুটো নিচে নেমে গেছে। গোটা শরীর থর থর করে কাঁপছে সামান্য বাতাসের জন্য। চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে আসছে। বুঝতে পারছি না, এক টুকরো বাতাস যদি বুকের ভেতর ঢোকানো যেত কোনোভাবে। ভীষণ কষ্ট হচ্ছিল আমার, তা আমি বলে বোঝাতে পারবো না। বারবার মনে পড়ে যাচ্ছিল মায়ের কথা, বাবার কথা, বাড়ির সমস্ত কথা মনে পড়ে যাচ্ছিল, বন্ধুদের কথা, এমনকি যে মাসি বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তার কথাও মনে পড়ছিল। দোকানদারের কথাটা শুনলেই ভালো হতো। সে ফিরে আসার আগে একবার বলেছিল, দেখুন, যা ভালো বোঝেন, তবে আমবাগানের পথে না যাওয়াটাই ভালো বলে আমার মনে হয়। মাঝে মাঝে যে কেন আমরা মানুষের কথা শুনি না, কখন কিভাবে যে আমাদের জীবনে বিপদ রক্ষাকর্তা এসে উপস্থিত হয়। দোকানদারের কথা শুনলে এমন কিছু হতো না। উপরের দিকে তাকিয়ে দেখব কে আমার এত বড় ক্ষতির জন্য দায়ী। এমন সময় গ্রামের পথের দিক থেকে কার যেন একটা গলা শুনতে পেলাম। এই কারা কারা ওখানে? কে কে ওখানে? গলাটা চেপে ধরেছিল, জিভটা প্রায় বেরিয়ে এসেছিল। ঠিক এমন সময় দড়িটা হালকা হতে আমি মাটির উপরে এসে ধপ করে পড়লাম। আমার জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখতে পেলাম উঁচু জমি দিয়ে একটা বৃদ্ধ মতো লোক এগিয়ে আসছে আমার দিকে। তারপর একটা বৃদ্ধ মতো একজন খালি গায়ে হাতে একটা লাঠি নিয়ে আর এক হাতে একটা লণ্ঠন নিয়ে আমার দিকে ছুটে আসছে। পরের দিন সকালে আমার যখন জ্ঞান ফিরল, তাকিয়ে দেখি আমি মাসির বাড়িতে বিছানায় শুয়ে আছি। আমার মাথার কাছে মাসি এসে বসে আছে। আমায় উঠতে দেখে মাসি বলল, উঠতে হবে না, শুয়ে থাক। গোটা শরীরে এত আঘাত লেগেছে, গোটা শরীরটা ফুলে রয়েছে। ডাক্তার দেখে বলেছে তোকে 2 দিন বিশ্রাম নিতে হবে। তোর তো ভীষণ জ্বর। সত্যি বুঝতে পারছিলাম গোটা শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। গোটা শরীরে প্রচণ্ড ব্যথা, মাথাটা ঝিমঝিম করছে। কোনো মতে বললাম, কি হয়েছিল আমার? আমি আমি এখানে এলাম কি করে? আমাদের পাড়ার একজন পাহারাদার মাঝে মাঝে রাতের বেলা যায় জমি পাহারা দিতে। ওই আমবাগানের দিক দিয়েই সে ফিরছিল। ওই দিকটাতেই তো তার বাড়ি। তখনই ভেতরে কিছু একটা দেখতে পেয়ে সে আমবাগানের দিকে এগিয়ে যায়। তখনই দেখতে পায়
গলায় ফাঁস লাগিয়ে তুই ঝুলছিস। তার মানে আমি গলায় ফাঁস লাগিয়ে সেই গাছে ঝুলছিলাম? ও সব কথা মুখেও আর আনিস না বাবা, যা হবার তা হয়ে গেছে। এখন তুই আগে সুস্থ হ, তারপর তুই বাড়ির ছেলে বাড়ি ফিরে যা। যে কাজে তোকে ডেকেছিলাম সে কাজ করার জন্য তোকে সুস্থ হতে হবে আগে। এরপর 3 দিন কেটে গেল। মাসি যে কাজের জন্য আমাকে পাঠিয়েছিল সেই কাজটাও করলাম। তার পরদিন সেখান থেকে চলে আসবো তার আগের দিন রাতের বেলা খেতে বসে মাসি বলল, ছোটবেলাতে আমাদের গ্রামে একবার এসেছিলি, তোর মনে আছে? তারপর তো অনেক দিন আর আসিসনি, তাই কিছু জানিস না। এই আমবাগানটা আগে ভালো ছিল, এখন আর তেমন নেই। এই আমবাগানের মধ্যে একটা গোটা পরিবারকে এই গ্রামেরই একজন হরি সে পুড়িয়ে মেরেছিল। হরি মরেছিল কেন? আমাদের গ্রামের হরি সাধন বলে একজন লোক আছে, খুব একটা ভালো নয়। তার বাড়িতে ওই পরিবারের একটি ছেলে চুরি করতে ঢুকেছিল রাতের বেলা। হরিসাধন তাকে হাতে নাতে ধরে ফেলে এবং ধরার পর ধাক্কাধাক্কিতে হরিসাধন মাটিতে পড়ে যায় আর ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু হরিসাধন সে কথা কাউকে বলেনি। তারপর একদিন লোকজন জোগাড় করে একদিন রাতে তার বাড়িতে গিয়ে হামলা করে। তাদের বাড়ি আর আমবাগান কাছাকাছি ছিল। এত লোকজন দেখে ভয়ে ওরা সবাই ছুটে পালিয়ে ঢুকে পড়ে সে আমবাগানের ভিতরে। গোটা রাত ধরে ওই আমবাগানের ভেতর ওদের কুপিয়ে কুপিয়ে মেরেছিল এই হরিসাধন আর তার দলের লোকেরা। শেষে ওদের সবাইকে আগুনে পুড়িয়ে ওদের দেহগুলো গাছে ঝুলিয়ে দিয়েছিল। আসলে ওই আমবাগানটা ছিল হরিসাধনের নিজের। ওরা যাতে চিৎকার করতে না পারে তাই প্রথমে ওদের সবার জিভগুলো পর্যন্ত কেটে দিয়েছিল। কথাটা শুনে আমি চমকে উঠলাম। তার জন্যই বাচ্চার ছায়ামূর্তিটা আমি দেখেছি, আর বড়দের ছায়া আমি দেখেছি। তাহলে জঙ্গলে যারা আমায় দেখা দিয়েছিল তারা সকলেই কি? তাদের মধ্যে কারোর কথা আমি শুনতে পাইনি একবারও, শুধু মুখ থেকে বেরিয়ে আসা শব্দ শুনতে পেয়েছিলাম। তাহলে মাথা কাটা যে লোকটাকে আমি দেখতে পেয়েছিলাম সেটা মনে পড়তেই পড়লাম, মাথা কাটা একটা লোককে আমি জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছিলাম। তাহলে ওই লোকটাকে? আমার কথায় যেন চমকে উঠল মাসি। তারপর বলল, হরিসাধন আর তার লোকেদের ওরা ছাড়েনি। যারা সেদিন ওদের মেরেছিল তাদের 5 জনকে এই জঙ্গলের মধ্যে কিভাবে যেন টেনে নিয়ে ওরা এক এক করে সবাইকে মেরেছে। হরিসাধনের মাথাটা ধর থেকে আলাদা করেছে কেটে। মাথা আর শরীরটা পড়েছিল আমাদের গ্রামের দিকে বাগানে ঢোকার সেই পথের কাছে। মাসির বলা কথাগুলো শুনে চমকে উঠতে লাগলাম বারবার। সেদিন রাতে সে দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো, বিভৎস সেই মূর্তিগুলো। কিন্তু গোটা পথটা এত সুযোগ পেয়েও কেউ আমার কোনো কিছু করল না কেন? তবে শেষে বাইরে বেরোবার সময় আমায় মারতে গেল কেন, সেটাই বুঝতে পারলাম না। ভাগ্যিস সদাচরণ তোকে দেখতে পেয়েছিল, না হলে যে কি হতো। ওই জঙ্গলে রাতের বেলা ঢুকে এমন ভাবে অনেকেই তো প্রাণ হারিয়েছে, বুঝেছিস? শোন, তুই কাল সকালে বাড়ি ফিরে যা, সাবধানে যাবি। আমারই ভুল হয়েছে। আরে স্টেশনে যখন নামলাম, স্টেশনের চায়ের দোকানের লোকটা আমায় বলল যে অবন্তিপুর যাবে, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকো না, সোজা পথ দিয়ে যেও, তাড়াতাড়ি না হলেও পৌঁছে যাব। তাও আমি আম বাগানের মধ্যে ঢুকলাম, আর তাতেই এই অবস্থা। ওনার কথা না শুনে দেখছি বড় ভুল করে ফেলেছি।
আমি মন দিয়ে খাচ্ছিলাম। মাসি কেমন যেন শান্ত হয়ে গেছে। আমি বললাম, আরে কি হলো, খাচ্ছ না কেন? অবন্তিপুর স্টেশনের কাছে চায়ের দোকান মানে তো নিমাইয়ের চায়ের দোকান, কিন্তু তুই ওকে পেলি কোথায়? আরে হ্যাঁ, আমি একটু দেরি করেই নেমেছিলাম, তখন লোকটা চায়ের দোকান বন্ধ করছিল। ভালো মানুষ, তাই 2 কাপ চা খাইয়ে দিল। 1 কাপ চায়ের টাকা তো জোর করে দিতেই হলো। যাওয়ার সময় অবশ্য তার কাছ থেকে 1 কাপ চা খেয়ে যাব। চায়ের স্বাদটা এখনো মুখে লেগে আছে। মাসির দিকে তাকিয়ে দেখলাম মাসির চোখ মুখ যেন বিস্ফারিত হয়ে গেছে। প্রচন্ড ভয়ে সে থরথর করে কাঁপছে। কোনো রকমে নিজেকে খানিকটা সামলে নিয়ে সে শুধু বলল, নিমাইকে তুই কোথায় পাবি? এই তো 7 আগে এক ঝড় বৃষ্টির রাতে নিমাইয়ের দোকান উপরে বাজ পড়েছিল। সঙ্গে সঙ্গে দোকান সহ ওই সব পুড়ে ছাই হয়ে গেছে। উনুনের কাছে তার কালচে হয়ে যাওয়া শরীরটা পড়েছিল। অবন্তিপুরের রেল স্টেশনে রাতের বেলা স্টেশন 5টার পর্যন্ত থাকতে ভয় পায়। দরজা জানালা সব কিছু বন্ধ করে ভেতরে বসে থাকে। তিনি এখান থেকে ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন, কিন্তু কিন্তু তিনি। আমি তখন ভাত তুলছিলাম মুখে, থমকে গেলাম। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল চায়ের দোকানে বসে থাকার সময় একটা পোড়া গন্ধ পাচ্ছিলাম। তাহলে কি সেই গন্ধটাই? আর লোকটার দিকে তাকিয়ে আধো অন্ধকারের মধ্যে ভালোভাবে তাকে কখনো দেখতেও পাইনি। লোকটার সঙ্গে দেখা হওয়ার কথা বারবার মনে পড়ছিল। আর সেই সঙ্গেই আরেকটা কথা, টাকা দেওয়ার সময় তার হাতের সঙ্গে আমার হাত লেগেছিল। ঠান্ডার শীতল একটা হাত, তাই নয়, কেমন যেন খসখসে বলে মনে হয়েছিল। রাতে আর ভাত খেতে পারলাম না, জল খেয়েই শুয়ে পড়লাম। পরের দিন একদম সকালে ট্রেনে অবন্তিপুর থেকে ফিরে এসেছিলাম। আসার সময় ডান দিকে তাকিয়ে দেখেছিলাম একটা চায়ের দোকান রয়েছে, তবে দোকান নয়, দোকানের ধ্বংসস্তূপ। মনে পড়ে গেল ঠিক ওই ধ্বংসস্তূপটার কাছেই বেঞ্চের কাছে দাঁড়িয়ে আমি চা খেয়েছিলাম। বেঞ্চটাও পড়েছিল একসাথে, ভাঙাচোরা কালচে হয়ে গেছে সেটা। তার মানে সত্যি ভূত বলে কিছু আছে। গোটা শরীরটা একবার শিউরে উঠেছিল। শুধু মনে পড়ল শেষের দিকে যখন ফেরার সময় তার সঙ্গে দেখা হওয়ার কথা বলেছিলাম, সে বলেছিল, দেখা হবে, হতেও পারে আবার নাও হতে পারে। ভাগ্যের কথা কি আর বলা যায়? রাতের সেই লোকটার মুখটা মনে পড়তেই আরেকবার শিরশির করে উঠল গোটা শরীরটা। আমি এগোতে লাগলাম স্টেশনের দিকে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, অবন্তিপুরের চায়ের দোকানে। গল্প পাঠে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, রাজ এবং পূজা। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আরও বেশ হাড় হিম করা বেশ কিছু গল্প আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন আপনাদের চ্যানেল বঙ্গকথাকে।